হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি কথা বলবো দ্য ইনমেট বাই ফ্রেডা ম্যাকফার্ডেনের লেখা বইটিকে নিয়ে। ফ্রেডা ম্যাকফার্ডেনের লেখা দ্য হাউসমেট সিরিজের যে প্রথম দুটি পার্ট রয়েছে সেই দুটি সামারি অ্যান্ড রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে। আর এছাড়াও দ্য লক ডোর বলে যে বইটি আছে সেটিরও সামারি আমার চ্যানেলে দেওয়া রয়েছে, তো তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। তো এবার এই বইটার মধ্যে কী স্টোরি আছে সেটা আমি তোমাদেরকে বলবো। তার আগে এই বইটার যে ট্যাগ লাইন সেটা আমি তোমাদেরকে বলে দিই। নেভার এভার বিকাম টু ফ্রেন্ডলি উইথ দ্য ইনমেট। তো এই বইটার স্টোরি শুরু হচ্ছে ব্রুক সালিভান মানে ব্রুক নামক একটি মেয়েকে নিয়ে। সে তার যে হোম টাউন, সেই হোম টাউনে সে মানে প্রায় 10 বছর পর ফিরছে। তার কারণ হচ্ছে যে তার মা বাবা একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে এবং তার একটি ছেলে রয়েছে 10 বছরের। এবং তার কথা থেকে আমরা জানতে পারছি যে সে আগে যেখানে থাকতো একটা অ্যাপার্টমেন্টে, সেখানে সে যেভাবে হোক মানে অনেক কষ্ট করে কষ্টসৃষ্টে দিন অতিবাহিত করতো। তো যেহেতু ওর বাবা মা মারা গেছে, ওর বাবা মার যে পৈতৃক বাড়িটা সেটা এখন ব্রুক পেয়ে গেছে এবং ব্রুক চাইলে এই শহরে কোনো দিনও ফিরতো না, বাট ওকে ফিরতে হলো। কিন্তু ও এই শহরে কেন ফিরতে চায়নি সেটার কারণ হচ্ছে যে ব্রুকের যে বয়ফ্রেন্ড ছিল, মানে ব্রুক যখন মাত্র 17 না 18 বছর বয়সের, তখন যখন ওর বয়ফ্রেন্ড ছিল হাই স্কুলের যে সুইট হার্ট, ওর ক্রাশ, ওর বয়ফ্রেন্ড বলতে পারো, সে ওকে মারার চেষ্টা করে বা মার্ডার করার চেষ্টা করে এবং ব্রুক সেটা থেকে বেঁচে ফেরে। এবং সেই বয়ফ্রেন্ডেরই ছেলে হচ্ছে ব্রুকের ছেলে যশ। তো ব্রুক চায় না এই শহরে ফিরে ওর ছেলেকে কেউ বলুক যে হত্যাকারীর ছেলে বা তোমার বাবা কাউকে হত্যা করেছে, যাতে ওর বাচ্চার উপর কোনো কিছু পড়ে। কিন্তু পরিস্থিতির চাপে ওকে এই শহরে ফিরতে হয়েছে, কারণ ও যেখানে অন্য জায়গায় ছিল সেখানে জবে বেশি ও কিছু অ্যাফোর্ড করতে পারছিল না। আর অন্য কথা হচ্ছে যে এখানে যেহেতু একটা নিজের বাবার বাড়ি রয়েছে, ইভেন এই শহরটাও ঠিকঠাক, ওর মাথায় আসছে যে 10 বছর পর হয়তো কেউ সেইভাবে মাথা ঘামাবে, কিন্তু দেখা যাবে পরে যা হবে। এবার আরেকটা জিনিস হচ্ছে ব্রুক নার্সের জব করে এবং সে কোথাও চাকরি পায়নি অ্যাপ্লাই করে, বাট সে যেখানে চাকরি পেয়েছে সেটা হচ্ছে এই হোম টাউনেরই প্রিজন সেন্টারে। এই প্রিজন সেন্টারে বলতে গেলে ওর যে বয়ফ্রেন্ড শেন নেলসন সে রয়েছে এবং ব্রুক জানে যে অনেক বছর পর, 10 বছর পর এর সামনাসামনি হতে হবে, বাট যেহেতু এখন ওর কাছে কোনো অপশান নেই, এটাতেই ওকে সন্তুষ্ট থাকতে হবে। তো ব্রুক স্বভাবতই ওখানে কাজ করা শুরু করে এবং যখন ওখানে কাজ করে, সেখানে কাজ করার টাইমে ওর সাথে শেনের দেখা হয় অবশ্যই অ্যাজ এ নার্স। ওকে শেনকে তো ট্রিট করতেই হবে, ও তো বলতে পারবে না যে ও আমার পাস্টে আমাকে খুন করতে চেয়েছিল, আমি ওকে ট্রিট করবো না। তো যাই হোক, এবার এই এনকাউন্টারে শেন ব্রুককে বলে যে আমি ওই রাতে তোমাকে মারতে চাইনি, ওই রাতে অন্য কেউ তোমায় মারতে চেয়েছিল, ওই রাতে এতটাই অন্ধকার ছিল তুমি আমার মুখ দেখতে পাওনি। তখন প্রথমে তো ব্রুক বলে যে না, আমি এসব শুনতে চাই না, আমি স্পষ্ট তুমি যে আফটার শেভটা ইউজ করতে সেটার গন্ধ পেয়েছি স্যান্ডালউডে, আর তুমি আমার পিছনে যে দাঁড়িয়ে আছো না, আমি পুরো বুঝতে পেরেছি তোমার ফিজিক্যালিটি। কিন্তু যখন শেন এইভাবে বলছে না, মুখ চোখ কাঁচুমাচু করে, তখন ব্রুকের কোথাও গিয়ে মনে হচ্ছে যে হ্যাঁ সত্যি তো সেই রাতে অন্ধকার ছিল। যাই হোক, এইসব আমাকেও ম্যানিপুলেট করতেও পারে, কারণ এর আগে ব্রুকের আগে যে নার্স ছিল সেও নাকি মানে কী বলবো, সে তার হয় না পেশেন্টদের যে প্রেসক্রিপশান বা ডায়েরি থাকে যেখানে প্রেজেন্ট মানে প্রিজন রেকর্ড রাখা, সেখানে আগের যে নার্স ছিল সে ওখানে স্পষ্ট লিখে রেখেছিল যে শেন নাকি প্রচুর পরিমাণে ম্যানিপুলেটিভ। এবার যে গার্ডটা রয়েছে সেই প্রিজনের, যে কয়েদিদের দিয়ে আসা করে, সে শেনের প্রতি খুব বেশি যেন কঠোর, সবসময় ওকে সেকলে আবদ্ধ রাখে, সবসময় খ্যাক খ্যাক করে। তো যাই হোক, এই জিনিসগুলো ব্রুকের একটু অড লাগে, কারণ কোথাও গিয়ে যতই হোক ব্রুকের বাচ্চার বাবা হচ্ছে শেন, আর এখনও কিছুদিন পরে হলেও ব্রুক ওকে কিছুটা হলেও সিম্প্যাথির নজরে দেখছে, যেহেতু একটা সফট কর্নার ছিল। এবার অন্যদিকে আমরা দেখতে পাই ব্রুক ওই মানে ওই শহরের যে স্কুলে ও পড়েছে সেই স্কুলে নিজের ছেলেকে ভর্তি করে 5-এ। তো সেই ক্ষেত্রে ব্রুক মানে কি বলবো, সেই ক্ষেত্রে ব্রুক দেখতে পায় 5 বা এরম সামথিং এজে
আমার টাইম লাইনটা অতটা গন্ডগোল হয়ে যাচ্ছে, ওটা বোধহয় 10 বছর না 5 বছর পর ফিরে এসছে হতে পারে ও শহরে। তো সেই হাই স্কুলের যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সে হচ্ছে ব্রুকের খুব ভালো বেস্ট ফ্রেন্ড, মানে ব্রুকের বাড়ি সামনে হলে ওর বাড়ি একদম অপর ফুটেই হবে। তার নাম হচ্ছে টিম রিজ। এবার যে রাতে ঘটনাটা ঘটেছিল, মানে যে রাতে ব্রুককে মারার চেষ্টা করা হয়েছিল, সেই রাতে টিম, ব্রুকের একটা বান্ধবী চেলসিয়া বা এরম নামে, আর সাথে আরেকটা মেয়ে কেলি, আর সেনের আরেকটা বেস্ট ফ্রেন্ড ব্রেন্ডান, এরা কয়েকজন মিলে রাত্রিরে হাইকিং করছিল, হাইকিং নয় মানে রাতে হ্যাং আউট করছিল। তো সেই রাতেই যখন এনজয়মেন্ট হয়ে যায়, আমরা এই যে স্টোরিটা রয়েছে এটা ব্যাক অ্যান্ড ফোর্থে কিছুটা প্রেজেন্টের ঘটনা বলা হচ্ছে, তারপর কিছুটা পাস্টের ঘটনা, একটা করে চ্যাপ্টার দেওয়া হচ্ছে। তো সেই স্টোরি থেকে জানতে পারি যে সেই রাতে যখন ওদের সবার মজা মস্তি হয়ে গেছে, সবাই যখন ঘুমোতে গেছে, তখন ব্রুক আর শেন হঠাৎ করে চিৎকারের আওয়াজ শুনতে পায়, এবং চিৎকারের আওয়াজ শুনতে পেয়ে যখন ওরা নিচে নামে তখন দেখে যে চেলসিয়া বসে কাঁদছে আর ব্রেন্ডন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তারপর এইটা দেখে ওদের মধ্যে যে কেলি বলে মেয়েটা রয়েছে, সে পালানোর চেষ্টা করে, এবং সে উপরে গিয়ে মানে প্রথমত সে রোডে বাই রোড যাওয়ার চেষ্টা করে, কিন্তু খুব মানে কি বলবো, স্নোফল হচ্ছিলো বলে ও যেতে পারে না। তো ও ভাবে যে আমাদের মধ্যেই কেউ খুনি, সেটা ভেবেও নিজেকে উপরের রুমে লক করে দেয়। এবং তারপর এরা তিনজন, টিম, শেন, চারজন, টিম, শেন আর চেলসি আর ব্রুক, এরা চারজনের ব্যবস্থা করার চেষ্টা করে। তো যাই হোক, চেলসিয়া খুবই ভেঙে পড়ে, এবং হঠাৎ করে ওরা যখন আবার উপরের রুমে যায়, সেখানে গিয়ে ওরা কেলিকেও মৃত অবস্থায় পায়, কেউ ওকেও খুন করে দিয়েছে। তখন এদের মধ্যে আরও বেশি সন্দেহ হয়, এবং চেলসিয়া ব্রুককে নিয়ে একটা রুমে চলে যায়, গিয়ে বন্ধ করে দেয়, বলে যে ওই দুটো ছেলের মধ্যেই কেউ একজন খুন করছে, আর আমার মনে হচ্ছে টিম খুন করছে, বিকজ টিম তোকে চিরকালই ভালোবাসে, আর টিম এটা দেখতে পাচ্ছে না যে তুই সেনের সাথে রিলেশন আছিস। ইভেন আমরাও প্রেজেন্টের কিছু চ্যাপ্টারে দেখতে পাচ্ছি যে টিম আবার ব্রুকের সাথে রিলেশন রাখার চেষ্টা করছে, কথা বলার চেষ্টা করছে। আর এরা এই রাতে যখন খেলা মানে মজা মস্তি করছিল, তখন নেভার হ্যাভ আই এভার বলে যে গেমটা ওরা খেলছে, এমন কিছু করতে হবে যাতে যেটা মানে কেউ করেনি, সেটা যদি কেউ করে থাকে সে একটা ড্রিঙ্ক নেবে। আর সেখানে ট্রেসি গ্রিফোর্ড নামে একটা মেয়ে কয়েক মাস আগে মার্ডার হয়েছিল, সেই মেয়েটাকে কেউ ডেট করেছে কিনা, প্রেম করেছে কিনা এরকম বলা হয়, আর তাতে টিম নিজের শটটা নেয়। তখন আমাদের সন্দেহটা টিমের দিকেই যায় যে টিম কেন এরম করছে। আর টিম অত্যাধিক যেন খুব ভালো, গুড, মানে অতিরিক্ত ভালো বলে না, যে সন্দেহজনক এরকম। তো যাই হোক, এরমভাবে তারপরে যখন ব্রুকের মাথায় আসে যে চেলসিয়াও খুনি হতে পারে, ব্রুক ওকে ছেড়ে বাইরে যাওয়ার চেষ্টা করে, ওর মাথায় আসে যে টিম আর শেন যে কোনো একজন আমায় বাঁচিয়ে নেবে। তখন ও যখন বাইরে যায়, তখন ওর গলায় একটা স্নোফ্লেকের কিচেন বলছি সরি নেকলেস থাকে, সেটাকে কেউ টাইট করে ব্রুককে মারার চেষ্টা করে, এবং ব্রুক কিছু একটা মানে শব্দ পেয়েছে, সেটা বোঝার চেষ্টা করে না যেহেতু দম আটকায়, এবং ও পুরো মানে সেনের যে ফিজিক্যালিটি, সেনের যে আফটার শেভের গন্ধ, সেটা বুঝতে পারে, এবং তার কিছুক্ষণ পরেই ও পালিয়ে যায়। এবং পরেও জানতে পারে যে সেনই সবাইকে নাকি সেদিন খুন করেছিল, বাট সেনকে আনকনসিয়াস অবস্থায় পাওয়া যায়। সেন যখন ওঠে তো মানে ওর ঘোর আসে, তখন ঘোর কাটে আর কি, ও তখন বলে যে না আমি এরকম অজ্ঞান অবস্থায় ছিলাম, কে খুন করেছে জানি না, টিম আমাকে মাথায় ব্যাট দিয়ে মেরেছিল, তারপর আমি জানি না, আমাকে ফ্রেম করা হচ্ছে, আমাকে ফাঁসানো হচ্ছে এরকম। তো অন্যদিকে ব্রুক এখন প্রেজেন্টে টিমের সাথে খুব ভালোভাবে বন্ডিং করে। টিম রিস যে আছে সে আবার ব্রুকের ছেলে জশের সাথেও খুব ভালোভাবে বন্ডিং করে, এবং এরকম চলতে থাকে। বাট ওর কোথাও গিয়ে না সেনকে মনে হয় আর যে ও ইনোসেন্ট হতে পারে, কারণ ওই রাতে কিছু একটা তো হচ্ছে, আর বারবার ও সেনকে যখন ট্রিট করছে প্রিজনে, ওর কোথাও গিয়ে মনে হচ্ছে যে সেন এটা করতে পারে না। এবার অন্যদিকে যে গার্ডটা রয়েছে, সে আবার ব্রুককে মানে ব্ল্যাকমেল করতে চায়, কারণ সেই গার্ডটা হাই স্কুলে ব্রুকদের সাথেই পড়তো, এবং সেনরা তখন কয়েকজন মিলে ওই গার্ডটাকে পিটিয়েছিল। তো ওই জন্যই ও এখন যেহেতু ওর কাছে অথরিটি আছে, ও সেনকে বদলা নেয় এরমভাবে, স্যাকলস অল টাইম ওকে কয়েদিদের থেকেও খারাপ বিহেভিং করে। তো এইটা নিয়ে যখন ব্রুক ওই গার্ডটাকে বলতে যায়, সে আবার উল্টে ঘুরিয়ে বলে যে আমি কিন্তু বলে দেবো ওটা তোমার মানে ওই তোমায় মার্ডার করতে চেয়েছিল, তোমার কাজ চলে যাবে, বা তোমার এই সেনকেই বলে দেবো যে তোমার আর সেনের একটা ছেলে আছে যেটা সেন জানে না। তো এরকম সব ব্যাক অ্যান্ড ফোর্থ চলতে থাকে, এবং একদিন কি হয় যে
ব্রুকের বার্থডে আসে এবং টিম ওকে একটা জিনিস গিফট করে, সেটা আর কিছু না ওই সেম স্নোফ্লেক নেকলেসটা, এবং ওটা দেখেই না ও চমকে যায়। ও ভাবে যে টিম জানে যে আমি এটাকে ভয় পাচ্ছি, ওই সিনারিওটাকে, ও এটা আমায় কেন গিফট করছে। তারপর টিম ওকে বলে যে আমি এটা আমাদের পাড়ার ফ্লি মার্কেট বা এরম কিছু থেকে আমি নিয়েছি। কিন্তু ব্রুক ভাবে যে আমাদের শহরে আমিও ছোট থেকে বড় হয়েছি, কোনো কালে তো ফ্লি মার্কেট শুনিনি। এবার যাই হোক, একদিন টিমের বাড়ি যাওয়ার কথা হয়, যেহেতু ওরা এখন অফিসিয়ালি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতো বিহেভ করছে, ওদের ছেলেও বিষয়টাকে মেনে নিয়েছে। তো ওর ঘরে যায় এবং ঘরে গিয়ে ও একটা মেয়েদের স্কার্ফ দেখতে পায়। এবার এর মাঝে কী হয়, যখন ব্রুক এইবারে শহরে এসেছিলো, ওর সাথে একটা ওয়েট্রেসের দেখা হয়েছিল এবং সেই ওয়েট্রেসটাও নাকি টিমের সাথে ঘুরতে গেছিলো এবং সেই ওয়েট্রেসটা কদিন ধরে গায়েব আছে। এবার যখন মানে টিম ওকে বলে যে আমি ডিনারটা রেডি করছি, তুমি এক কাজ করো, আমার নিচে বেসমেন্ট থেকে ওয়াইন নিয়ে এসো। এবার ও যখন বেসমেন্টে যায় ব্রুক, সেখানে দেখে যে একটা কিছুতে মোড়া একটা মেয়ের লাশ রয়েছে এবং সঙ্গে সঙ্গে ওই মুহূর্তে টিমের বাড়িতে পুলিশ আসে। এবার এখানে কিন্তু পুলিশ টিম ডাকেনি, টিম তো ডাকবে না, ব্রুকও ডাকেনি। যাই হোক, তো পুলিশকে ব্রুক বলে দেয় যে এই খুনি এই করেছে, এর নিচে বেসমেন্টে বডি আছে এবং সত্যি সত্যি দেখা যায় যে ওটা ওই যে ওয়েট্রেসটা হয়েছিল সে বডি। তো এখানে বলা হয় যে টিমই হয়তো 5 বছর 10 বছর আগে ওই খুনগুলো করেছিল, আর খুন করে সেনকে মিথ্যেভাবে ফাঁসিয়েছিল ও জেলাসিতে, যে যাতে ব্রুকের সাথে ওর রিলেশন না হয়। ইভেন এই মেয়েটাকেও ডেট করেছে, এও মৃত, আর ট্রেসি গিফার্ডও মৃত, এইভাবে দেখা যায়। এবার ব্রুক নিজের ভুলটা বুঝে সেনকে ছাড়িয়ে দেয় এবং সেনকে ছাড়িয়ে নিজের বাড়িতে নিয়ে আসে এবং সেন খুবই এক্সাইটেড থাকে নিজের ছেলেকে দেখবে বলে, তার সাথে টাইম কাটাবে বলে। কিন্তু কোথাও গিয়ে যশ ওকে পছন্দ করে না, কারণ হতে পারে যখন ও টিমের সাথে এতটা বেশি ক্লোজ হয়ে গেছিলো এবং টিমের এইরকম জেলে চলে যাওয়ার পর ও একটু হার্টব্রোকেন, একটা বাচ্চা ছেলের উপর দিয়ে যাওয়া হয়। এতদিন পরেও একটা ফাদার ফিগার টাইপের পেয়েছিল, তারপরে আবার একজন মানে সত্যিকারের বাবা ও তো জানেই না, এটা একটা কমপ্লিকেটেড বিষয়। তো যাই হোক, ব্রুক যতটা পারে সেনকে হেল্প করার চেষ্টা করে এবং করে, এবং এক রাত্রিরে ঘুম থেকে ওঠে ওর যেন মনে হয় গাড়ির আওয়াজ শুনতে পেলো, ওর নিজের গাড়িটা যেন গ্যারেজ থেকে বেরোলো, কিন্তু ও সেনের রুমে গিয়ে দেখে মনে হচ্ছে সেন নাক ডাকার বা শব্দ পাওয়া যাচ্ছে বা নিঃশ্বাস নিচ্ছে। যাই হোক, পরের দিন সেন ওকে বলে যে আমি আমার ওই ফার্ম হাউসে যাবো, আমাকে তো ওখানে যেতে হবে, আমি কতদিনই বা তোমার বাড়িতে থাকবো। ব্রুক বলে যে তুমি ওই ফার্ম হাউসে ফেরত যেতে চাও যেখানে এত খুন হয়েছে হয়েছে। তখন সেন বলে আমার কাছে কি আর কোনো অপশন আছে। তখন ব্রুক বলে যে না, তুমি চাইলে আমাদের বাড়িতে যতদিন খুশি থাকতে পারো, তারপর খুশি। তখন সেন বলে যে না, ওটা তো আমার ফ্যামিলির হেয়ারলুম, মানে পৈতৃক বাড়ি, ওটাকে বেচে বা ওটাকে ঠিকঠাক করে আমি টাকা নিয়ে অন্য কিছু দেখছি। তো এটাতে ব্রুক রাজি হয় এবং ব্রুককেও বলে যে তুমি যদি আমাকে একটু ওইখান অব্দি ড্রপ করে দাও, আমি জানি তোমার একটা ট্রমা রয়েছে, তোমার ভেতরে ঢুকতে হবে না। তো ব্রুক রাজি হয় এবং হঠাৎ করে সেন যশকে দেখে বলে তুই যাবে আমার সাথে। এবার যশ যেহেতু বাচ্চা, ও বলে হ্যাঁ যাবো। এবার ব্রুকের এটা অড লাগে যে কেন ও আমার ছেলেকে এর মধ্যে ইনভলভ করছে। যাই হোক, এবার তিনজনে মিলে ওখানে যায়। এবার ওখানে গিয়েই ব্রুক দেখে যে ওর আর সেই ভয়টা নেই, ও বুঝতে পারে যে আমার এই ভয়টা কেটে যাচ্ছে। যাই হোক, এটা তো ভালো কথা। এবার সেন ওকে বলে যে এই সামনে এখানে একটা বন জঙ্গল টাইপের রয়েছে, মানে বড় বড় গাছ রয়েছে, তো আমি সেন মানে যশকে একটু ঘুরিয়ে আনবো। ব্রুক এটা প্রথমে রাজি তো হয় না, বাট জোরাজুরি করতে ও চলে যায়। এবার ওই মোমেন্টে একটা জিনিস নোটিস করবে, এই ঘটনা আমি বললাম যে ব্রুকের না ওই যখন ওর স্নোফ্লেক নেকলেসটা দিয়ে ওর গলায় কিছু টাইট করছিল, তখন ওর কিছু একটা মনে হয়েছিল যে আমি একটা অন্য কিছু শব্দ শুনেছিলাম, বাট ওটা ও মনে করতে পারতো না। কিন্তু ওই পার্টিকুলার জায়গাটায় দাঁড়িয়ে ওর মনে পড়ে যায় যে সেটা কী, আর সেটা ওর মনে পড়ে যে ও উপর ঘর থেকে চেলসি আর গুঙানির আওয়াজ শুনছিল, চেলসিয়াকে কেউ খুন করছিল। তখন ওর মাথায় আসে যে টিম আর ওর বর সেন দুজনে মিলে খুনটা করেছে, এবং এটা জানার পর ও সঙ্গে সঙ্গে ও সেনকে কল করে, কারণ ও সেনকে একটা ফোন দিয়েছিল এবং সেই ফোনে ও খুব নর্মালি ক্যাজুয়ালি বলার চেষ্টা করে যে তোমরা ফেরত এসো, আমি অনেকক্ষণ ওয়েট করছি। তখন এবার সেন নিজের আসল রং দেখায়, বলে যে না, আমিও এত বছর ওয়েট করেছি, আমাকে জেলে পৌঁছতে হয়েছে, এবার তুমি বুঝবে ছেলে ছাড়া ফ্যামিলি ছাড়া একা থাকতে কী হয়। এইসব বলতেই তখন ব্রুক ওকে বাঁচানোর জন্য দৌড়ায় এবং দৌড়ে ও একটা রাস্তায় একটা গাড়ির সামনে থাকে, যেহেতু ওর গাড়ির চাবিটা সে নিজের সাথে নিয়ে গেছে, সেই গাড়িটাকে থামায় এবং সেই গাড়িটার মধ্যে মার্জি ছিল। মার্জি হচ্ছে যখন ব্রুক এই শহরে ফেরে, তখন যেহেতু ওই প্রিজনের এতে কাজ করতো, ওর ছেলে যশকে দেখাশোনার জন্য একটা ন্যানি রেখেছিল, একজন বয়স্ক ভদ্রমহিলা, তাই সে গাড়ি থামায় এবং সে এসে বলে ও মা ব্রুক, তুমি রক্তাক্ত অবস্থায় মানে তোমার কিরম যেন চোখ মুখ হয়ে আছে, কী হয়েছে কী হয়েছে। তখন আমার ছেলেকে কেউ কিডন্যাপ করে নিয়েছে, প্লিজ আমায় হেল্প করো, আমাকে
এতে নিয়ে চল। তখন সে না ক্যাজুয়ালি বলে যে তোমার চিন্তা করতে হবে না, ওর বাবার সাথে আছে, তোমার এত চিন্তা কিসের। তখন ব্রুকের মাথায় আসে যে আমি তো কোনোদিনও মার্জিকে বলিনি যে সেন ওর আসল বাবা, ও সেনকে দেখেনি, তাহলে ও কী করে জানো। তখন ওই মার্জি হেসে বলে যে আমি সেনের মা, আর এটা পুরোটা আমাদের প্ল্যান। তোমার বাবা মানে ব্রুকের যে বাবা ছিল সে সেনের মায়ের সাথে অ্যাফেয়ার করছিল যখন ব্রুক আর সেন খুবই ছোট। কিন্তু ব্রুকের বাবা আবার পরে নিজের ভুল বুঝতে পেরে সেনের মাকে ছেড়ে দেয়। এবং সেটার রাগে সেন আর সেনের মা ঠিক করে বদলা নেবে কী হবে না, ব্রুককে প্রাণে মেরে। তার জন্যই সেন ব্রুকের সাথে প্রেমের অভিনয় করে। এবার মধ্যিখান দিয়ে কী হয় যে ব্রুক সেটা বুঝতে পেরে যায় যে ওই দিন টিম ছিল না, যতই হোক ওর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তো বুঝতে পেরেছে যে আমার পিছনে কে ছিল, তো এটা আর কেউ না, এটা সেন। তো সেইখানে মানে পুরো প্ল্যানটা ভেস্তে যায়। টিম যে ছিল না, ওকে স্ট্যাপ করার পরেও ও ব্রুককে বাঁচানোর জন্য একটা বেসবল ব্যাট নিয়ে সেনকে মেরেছিল। তো এখানে ওদের প্ল্যানটা ভেস্তে যায়। কিন্তু পরে ও জানতে পারে মানে ওই যে সেনের মা মার্জি, যে ওদের একটা নাতি আছে এবং তাকে কাছে পাওয়ার জন্য ও ব্রুকের মা বাবাকে খুন করে এবং সেটাকে অ্যাক্সিডেন্ট দেখায়। ও জানে যে ব্রুকের মা বাবা মানে মরলে ব্রুক ফিরতে বাধ্য হবে। তো এইটা এত বড় একটা কনস্পিরেসি, ওরা এখন ওদের নাতিকে নিয়ে থাকতে চায় আর ব্রুককে প্রাণে মারতে চায় এবং ব্রুকের দিকে একটা গান পয়েন্ট করে। তো ব্রুক সেটার সুযোগ করে যেই ও অন্যমনস্ক হয় সেই বন্দুকটা ছেনানোর চেষ্টা করে, ধস্তাধস্তি করতে গিয়ে গুলিটা সেনের মায়ের লেগে যায় এবং তারপর ও রিভলভারটা নিয়ে ও যখন জঙ্গলে যায় মানে যশ যশ বলে চেল্লায়, তখন দেখে যশ কাঁদতে কাঁদতে ওর কাছে আসে, এসে বলে যে ওই লোকটার সাথে না একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমি বুঝতে পারছি না, তুমি চলো মা, ওর বোধহয় হেল্প দরকার। তখন মানে যশের সাথে ব্রুক যখন যায়, গিয়ে দেখে যে ওরা যেখানটা স্নোম্যান তৈরি করছিল সেখানে সেন নিথর অবস্থায় পড়ে রয়েছে, সেনের উপরে প্রচুর বরফ পড়েছে। তখন যশ বলে যে এই আঙ্কেলটা এখানে স্নোম্যান তৈরি করছিল আর উপরে গাছ থেকে হঠাৎ করে ওই ছুঁচলো যে স্নোফ্লেকগুলো হয় বা প্রচুর বরফ হয় সেগুলো ওর ঘাড়ের উপর পড়ে যায়, আর এই আঙ্কেলটা মারা গেছে বরফ পড়ে, এর মাথা ফাতা ফেটে গেছে। তখন এটা দেখে ব্রুক ভাবে যে যাকে কর্মফলে এর মারা গেল, আমার ছেলেটা বেঁচে গেল আর এ জানতেও পারেনি, বলে এরা ব্যাক করে এবং টিমের সাথেও সব কিছু ঠিক করার চেষ্টা করে। এবং পরে আমরা পোস্ট ক্রেডিট এতে জানতে পারি যে বলে না যে ফল গাছের থেকে বেশি দূরে পড়ে না। যশকে একদিন যখন টিমের সাথে যশের ভালো সম্পর্ক, তখন টিম একদিন বলেছিল যখন ওর মা ছিল না যে তোমাকে আমি একটা কথা বলতে চাই যশ, একজন সেন বলে একজন আছে যে তোমার মায়ের ক্ষতি চায়, আর কোনোদিনও যদি সে তোমাদের লাইফে আসে তুমি প্রমিস করো তোমার মাকে বাঁচাবে। তো সেই জন্য যশ যখন ফোনে সেন ওর মাকে এরম বলছিল যে আমি আমার ছেলেকে নিয়ে থাকবো, তুমি একা থাকবে, ও বুঝতে পেরেছিল যে ওর মাকে এই কথাগুলো বলা হচ্ছে এবং যশ নিজে একটা স্নোফ্লেক নিয়ে ওকে প্রথমে আচমকা মানে উপরে গাছ থেকে নাড়া দিয়ে বরফ ফেলে ওকে ফেলে দিয়ে একটু আনকনশিয়াস মতো করে দিয়ে ও নিজে একটা স্নোফ্লেক নিয়ে ওর বাবাকে মেরে ফেলে, কিন্তু ও জানে না যে ওটা ওর বাবা। তো সেখানে ঠিক সেম যেমন সেন নিজের মায়ের জন্য করছিল, যশও নিজের মা ব্রুককে বাঁচাতে সেম করলো, মানে ওর মতো ইনস্টিংক্ট, ওর বাবার মতো ইনস্টিংক্ট ওরও আছে। তো আর ও কোনোদিনও জানতে পারলো না, বাট ও একটু একটু সন্দেহ হয় যে এই মার্জি কে ছিল আর এই সেন বলে লোকটাই কে ছিল, মেবি ফিউচারে জানবে। তো ওভারঅল এই বইটা আমার খুব ভালো লেগেছে, হাউসমেট সিরিজের থেকে বেশি ভালো লেগেছে, বাট বিকজ হাউসমেট সিরিজে কিছু কিছু কী বলবো জায়গা রয়েছে যেখানে আমি তোমাদেরকে বলেছি যে এইটার কোনো ক্লু পাওয়া যাচ্ছে না, কিছু কিছু লুপ হোলস আছে, বাট এইটাতে কোনো লুপ হোলস নেই, এটাতে সব কিছু ডিটেলসে দেয়া, মানে একদম পয়েন্ট টু পয়েন্ট সাজানো। বইটা হেভি ভালো লেগেছে, মানে আমি 8 দিনে শেষ করেছি। আমার কাছে যদি একটু ব্যস্ত না হতাম তাহলে আমি আরও তাড়াতাড়ি শেষ করে নিতাম। এটা তোমরা মিশোতে 150 টাকার মধ্যে পেয়ে যেতে পারো, আর ফ্লিপকার্ট অ্যামাজনে অ্যাভেলেবেল আছে। এটা মিশো থেকেই আমি পারচেস করেছি। এর পেজ কোয়ালিটি অসাধারণ, আর এর পেজ সংখ্যা 283 পৃষ্ঠা। তো এইরকম বইয়ের বেঙ্গলি সামারি ও রিভিউ শুনতে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার অ্যান্ড কমেন্ট করো। আর আমি চিরকাল এই কথাটা আগেই বলে ফেলি, তো এই বইটাকে আমি 5 স্টার করেছি। বইটা খুবই ভালো, আর ইংলিশ গ্রামার খুবই ইজি, আমার খুবই ভালো লেগেছে। মানে ফ্রেডা ম্যাকফাডেনের বই পড়ার পর থেকেই আমি এরম থ্রিলার মিস্ট্রি নোভেল পড়তে আরম্ভ করেছি, নইলে আমার এই জনরাটা একদমই ছিল না। এখন আমার থ্রিলার মিস্ট্রি খুবই ভালো লাগছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, টাটা।